ওয়েলকাম টু ডির একাডেমি। তো তোমাদের অলরেডি কিন্তু 2019 সালের ডাব্লিউবি কনস্টেবল প্রিলিমস 2019 সালে পার্ট 1 ক্লাস হয়ে গেছে। টোটাল 25টা কোশ্চেন এখানে আলোচনা হয়েছে। তো টোটাল কোশ্চেন কয়টা ছিল? 50টা ছিল। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু এর আগেই আলোচনা করা হয়েছে। তোমরা যদি ক্লাসটা না দেখে থাকো অবশ্যই যে এই ক্লাসটি মানে পার্ট 1 ক্লাসটি তোমরা দেখে নেবে। তো এখন আজকে ক্লাস শুরু হবে যে পার্ট 2, এবং সেই ক্লাসটাই কিন্তু এখানে আলোচনা করা হবে। ডাব্লিউবি কনস্টেবল পার্ট 2 এখানে 26 নাম্বার থেকে 50 নাম্বার অবধি কিন্তু তোমাদের যে জিকে কোশ্চেন ছিল সেগুলো অ্যানালাইসিস হবে। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে লাস্ট অবধি দেখবে, এবং প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্ট্যান্ট তোমাদের আপকামিং এক্সামের জন্য। যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট, জানো তোমরা যে কোনো এক্সামের ক্ষেত্রে। তো তোমরা এই যে কোশ্চেন এসেছে, কোথা থেকে কোশ্চেনটা এসেছে এবং কিভাবে কোশ্চেন হতে পারে, সেগুলো তোমরা কিন্তু কোশ্চেনগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে এই এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। তো তোমাদের অবশ্যই ভিডিওটাকে অবশ্যই ভালোভাবে, ক্লাসটাকে অবশ্যই ভালোভাবে দেখবে, এবং অবশ্যই প্রথমে চ্যানেল যদি প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটাকে লাইক করবে। তো চলো শুরু করি আজকের প্রথম কোশ্চেনে। 26 নম্বর কোশ্চেন থেকে আজকে শুরু হবে। এখানে জেব কথাটি কোন খেলার সাথে যুক্ত? যে বিভিন্ন খেলার সাথে যুক্ত কথা বা শব্দ। ঠিক আছে, তো এর টপিকটা হলো স্ট্যাটিক জিকে, এবং এই জিকে স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে তোমাদের বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ বা কথা। ঠিক আছে, এখানে কথা আছে, তোমরা এখানে শব্দও বলতে পারো। তো যেমন জেব কথাটি কোন খেলার সাথে যুক্ত? লন টেনিস, বিলিয়ার্ডস, বক্সিং না গল্ফ? তো জেব কথাটি কোন খেলার সাথে যুক্ত? তো এটা রাইট অ্যান্সার হবে বক্সিং খেলার সাথে যুক্ত। এছাড়া যদি আমরা জানি আরো ক্রিকেট খেলার সাথে যুক্ত শব্দ কি কি আছে, যেগুলো ইম্পর্টেন্ট, দেখো অনেক অনেক কিছু কোশ্চেন হতে পারে, সেই টপিকটা তোমাদেরকে কিন্তু পড়তে হবে নিজেকে। ঠিক আছে, কারণ এখানে এতগুলো যদি দুই দিই, মানে ক্রিকেট খেলার সাথে যুক্ত শব্দ কি, ফুটবল খেলার সাথে যুক্ত শব্দ কি, হকি খেলার সাথে যুক্ত কি, তারপর টেনিস খেলার সাথে যুক্ত কি, গল্ফ খেলার সাথে যুক্ত, অনেকগুলো শব্দ আছে। তো তোমরা সেই টপিকটা কিন্তু নিজেরাই কমপ্লিট করতে হবে। এত কিছু কিন্তু এখানে বললে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো একটা টপিক হয়ে যাবে, তাই না? তো এখানে প্রিভিয়াস ইয়ার আলোচনা করা হচ্ছে, এবং কিছু ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় এসেছে সেগুলো কিন্তু এখানে বলা হবে, এবং আসতে পারে সেগুলো কিন্তু এখানে বলা হবে। যেমন ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত শব্দ হলো গুগলি। এছাড়া গুগলি আছে সিলি পয়েন্ট, স্ট্রাইক রেট, স্ট্রাইক রেট। এছাড়া হুক, খুবই ইম্পর্ট্যান্ট হুক শব্দটি। এছাড়া গালি, ক্রিকেট খেলার সাথে যুক্ত শব্দ। এছাড়া তোমরা জানো মেডেন ওভার, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও আরো অনেক শব্দ আছে, তোমরা সেগুলো দেখতে পারো। ওকে, সেই টপিকটা অবশ্যই আলোচনা করতে হবে, তোমরা মানে অবশ্যই তোমরা নিজেদেরকে দেখতে হবে। ফুটবল খেলার সাথে যুক্ত শব্দ কি কি? তো ফুটবল খেলার সাথে যুক্ত শব্দ যেগুলো আছে সেগুলো হলো ফাউল। ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই বলছি। ফাউল, গোল্ডেন গোল, গোল্ডেন গোল, কর্নার কিক, ইয়েলো কার্ড, ইয়েলো ও রেড কার্ড। আমি এটা একসাথে লিখে দিচ্ছি, রেড কার্ড। ঠিক আছে, তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এছাড়া গল্ফ খেলার সাথে যুক্ত আমরা জানি টি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা স্টার মার্ক দিয়ে রাখো যে টি শব্দটি বা টি কথাটি কোন খেলার সাথে যুক্ত। টি কথাটি কিন্তু গল্ফ খেলার সাথে যুক্ত। কোন খেলার সাথে যুক্ত? এটা হবে গল্ফ খেলার সাথে যুক্ত। এছাড়া পুট আছে, রাব আছে, ক্যাডি আছে, সেগুলো সব কি গল্ফ খেলার সাথে যুক্ত। তো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 27 নম্বর কোশ্চেনে। 1 জিবি ইকুয়াল টু কত বাইট? ঠিক আছে, ড্যাশ বাইটস। তো এটা রাইট অ্যান্সার কি হবে? 1 জিবি
আচ্ছা, এগুলো কিন্তু কেমন হবে, এটা 10⁻³ হবে, ঠিক আছে, এটা 10⁻12 হবে, এটা হবে 10⁻9, আর এটা হবে 10⁻6। তো 1 GB কত বাইটস হবে, তো এটা একটু মানে কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে, তো এটা আমাদের মুখস্থ রাখতে হবে 10⁹ বাইট, ঠিক আছে। তো তো এখানে আমি কিছু লিখে দিচ্ছি, এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে, এবং তোমাদের অবশ্যই জানতে হবে যে 1 KB সমান সমান কত বাইট, ঠিক আছে, 1 KB সমান সমান 1024 বাইটস, ঠিক আছে। যদি বলে 1 MB সমান সমান কত বাইট, 1 MB সমান সমান 1024 KB, মানে কিলোবাইট। এবার যদি বলে 1 GB, 1 GB সমান সমান কত এমবি, তাহলে এটা হবে 1024 MB হয় 1 GB। কি এমবি হবে, ঠিক আছে। তারপর যদি বলে 1 GB হলো, জিবির পর কি হয় গিগাবাইট, গিগাবাইটের পর টেরাবাইট হয় টিবি, ঠিক আছে, টেরাবাইট হবে 1024, মানে 1024 জিবিতে হবে 1 টেরাবাইট। তো এইভাবে তোমাদের চলতে থাকবে। তারপর আসবে 1 পিবি, পিবি মানে হলো পেটাবাইট, তারপর 1024 টেরাবাইটে হবে 1 পেটাবাইট। এছাড়া আসবে হেক্সাবাইট, হ্যাঁ, তো 1 ইবি এটাকে বলে হেক্সাবাইট, তো এটা হবে 1024 পেটাবাইট, ঠিক আছে, আর এটা হবে 1024 টেরাবাইট। তো এগুলা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। এবং তোমরা জানোই যে কম্পিউটার রিলেটেড কিন্তু প্রত্যেকটা ইয়ারে কিন্তু কোশ্চেন দুটো তিনটা বা একটা থাকছে, তো সেটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে সেই টপিকটা। 18 নম্বর কোশ্চেন কি বলছে, 2019-এর ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথির স্থান অলঙ্কিত করে, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটা কি হবে, তো এটা রাইট অ্যান্সার হবে সাউথ আফ্রিকা, ঠিক আছে, সাউথ আফ্রিকা ইজ দ্য রাইট অ্যান্সার। যদি বলে 2025 সালে, আমাদের 2025 সালে কোথাকার প্রধানমন্ত্রী এসেছিলেন বা কি নাম, তাই না, 2025 সাল আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2025 সালে প্রজাতন্ত্র দিবসে আমাদের এসেছিলেন ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্তো, এবং এইবার যে 2025 সালে যে প্রজাতন্ত্র দিবস হয়েছিল, এটা কততম, 2025 সালে এটা হচ্ছে 26, ঠিক আছে, 26তম আমাদের প্রজাতন্ত্র দিবস ছিল। সরি সরি, 2026 কেন বলছি, 76তম, ঠিক আছে, 76তম হবে, 76 হবে 76তম আমাদের। এবার প্রজাতন্ত্র দিবস যে হয়েছিল সেটা 76তম ছিল, এবং আমাদের এসেছিল প্রধান অতিথি হিসেবে, প্রজাতন্ত্রে আমাদের প্রত্যেক বছরই আসে, সেটা হলো এবার এসেছিল ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্তো। ওকে, নেক্সট কোশ্চেন কি হবে, নেক্সট কোশ্চেন কি আছে, অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন, লর্ড প্যাথি লরেন্স, লর্ড মাউন্টব্যাটেন, এবি আলেকজান্ডার স্ট্র্যাফোর্ড ক্রিপস। 1946 সালে ক্যাবিনেট মিশন, এই যে ক্যাবিনেট মিশন, এই ক্যাবিনেট মিশনটা সম্পর্কে আহ, জানতে হবে। তো ক্যাবিনেট মিশনটা কি, অ্যাকচুয়ালি হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট, ঠিক আছে, ব্রিটিশ সরকারের যে ক্ষমতা, সেই ক্ষমতা ভারতীয়দের
কাছে যেন চলে আসে, মানে ভারতীয়দের আসার একটা যে পরিকল্পনা সেটাই হলো ক্যাবিনেট মিশন, ঠিক আছে। ব্রিটিশ সরকারের ক্ষমতার হস্তান্তর থেকে আমাদের ভারতীয়দের কাছে যে ক্ষমতা আসবে সেটাই হলো ক্যাবিনেট মিশন, ঠিক আছে। সেটা কবে হয়েছিল? 1946 সালে, এবং এর পদাধিকারী ছিলেন লর্ড প্যাথিক লরেন্স স্যার, কে ছিলেন আরেকজন ছিলেন স্যার স্ট্রাফোর্ড ক্রিপস, ঠিক আছে। স্যার স্ট্রাফোর্ড ক্রিপস এবং এবং আরেকজন ছিলেন এবি আলেকজান্ডার, ঠিক আছে। ক্যাবিনেট মিশনের সদস্যগণ ছিলেন আরো, ঠিক আছে। স্যার প্যাথিক লরেন্সও মনে রাখবে, তারপর স্যার স্ট্রাফোর্ড ক্রিপসও মনে রাখবে, এবং এবি আলেকজান্ডার, ঠিক আছে। যদি বলে প্রধান, সেই জন্য এখানে বলেছে প্রধান বললে কিন্তু প্যাথিক লরেন্স। এছাড়া কে ছিল? এই যে স্যার স্ট্রাফোর্ড ক্রিপস ছিল, এবং আরেকজন ছিল, সেটা হলো এবি আলেকজান্ডার, ঠিক আছে। এইগুলা দুজনও ছিল। ওকে। নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? হকি, ব্যাডমিন্টন, ফুটবল, টেনিস? তো নেহেরু ট্রফি হচ্ছে কোন খেলার সাথে যুক্ত? হকি খেলার সাথে যুক্ত হচ্ছে নেহেরু ট্রফি। যদি আমরা জানি ক্রিকেট, তো ক্রিকেট থেকে বেশিরভাগ কোশ্চিন আসে, তো বলা যাবে না যে কোথা থেকে আসবে। তো ক্রিকেট থেকে যদি আমি বলি যে ক্রিকেট সম্পর্কিত যে ট্রফিগুলো, ক্রিকেট খেলা যে ট্রফি সেগুলো যেমন আছে, সেগুলো আছে রঞ্জি ট্রফি, দেওধর ট্রফি, জিডি বিড়লা ট্রফি, জিডি বিড়লা ট্রফি। আর একটা কি হবে? ইরানি কাপ, ইরানি কাপ, এশিয়া কাপ, সিকে নাইডু ট্রফি, ঠিক আছে। তো এগুলো আরো অনেক আছে, ঠিক আছে। তো ক্রিকেট খেলার সাথে ইম্পর্টেন্ট। এছাড়া যদি বলি ফুটবল খেলার সাথে যুক্ত হলো ডুরান্ড কাপ, তারপর হবে সন্তোষ ট্রফি, রোভাস কাপ, ঠিক আছে। বিসিরা ট্রফি, সুব্রত কাপ পরীক্ষা এসেছিল, যে সুব্রত কাপ কোন খেলার সাথে যুক্ত? এটা হবে ফুটবল খেলার সাথে যুক্ত সুব্রত কাপ। এছাড়া যদি তুমি তোমাদের মনে করো নেহেরু কাপ কিন্তু ফুটবল খেলার সাথে যুক্ত। ওকে। নেক্সট 31 কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগ এর ঘটনা কোন সালে হয়েছিল? তো এটা খুবই একটি আহ, মানে কি বলবো, খুবই একটি দুঃখজনক ঘটনা আমাদের ভারতবাসীর পক্ষে। এবং জালিয়ানওয়ালাবাগ ঘটনা ঘটেছিল কোথায় গেল, 1919 সালে। কত সালে? 1919 সালে। কত তারিখটা হচ্ছে 13ই এপ্রিল, তাই না? 1919 সালে 13 এপ্রিল, 13ই এপ্রিল হয়েছিল। এবং এটা কোথায় হয়েছিল? পাঞ্জাব রাজ্যের অমৃতসর, পাঞ্জাবের অমৃতসর শহরে কিন্তু এটা ঘটেছিল, তাই না? অমৃতসর শহরে। তো এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এবং কার নির্দেশে এটাও আসে পরীক্ষায়। তো এটা কার নির্দেশে কিন্তু হয়েছিল? এটা কার নির্দেশে হয়েছিল? জেনারেল ডায়ারের নির্দেশে, ঠিক আছে। এটাও পরীক্ষায় এসেছে যে কার নির্দেশে জানুয়ারি হত্যাকাণ্ড করেছিল? জেনারেল ডায়ারের নির্দেশে। জেনারেল ডায়ারের নির্দেশে কিন্তু এটা ঘটেছিল। এছাড়া তোমাদের মনে রাখতে হবে যে সেই সময় গভর্নর কে ছিলেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় যে গভর্নর কে ছিলেন? গভর্নর কে ছিলেন বলো? এটা হবে লর্ড চ্যামসফোর্ড। লর্ড চ্যামসফোর্ড ছিলেন গভর্নর, ছিল লর্ড চেমস্ফোর্ড। এবং জেনারেল ডায়ারের নির্দেশে সেই ঘটনাটা ঘটে।
এবং 1919 সালে এটা 13 এপ্রিল ঘটেছিল এবং পাঞ্জাব রাজ্যে অমৃতসর শহর। তো কোশ্চেন যদি আসে এগুলা থেকেই আসবে, ঠিক আছে, এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড থেকে, এর বাইরে কোশ্চেন সাধারণত আসে না। নেক্সট 32 নম্বর কোশ্চেন, কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন? বর্ষাকালে, শীতকালে, গরমকালে, না বসন্তকালে? তো এটা রাইট কি আনসার কি হবে? তো তোমরা নিজেরাই জানো যে আমাদের যেহেতু ঠান্ডা লাগে, তো ঠান্ডার জন্য আমাদের কি বেশি দরকার? ফ্যাটের দরকার। এবং কিসের জন্য, কোন কালে দরকার? ঠান্ডা যেহেতু শীতকালে, অবশ্যই শীতকালে হবে রাইট অ্যান্সার। এবং তোমরা জানো যে রবি শস্য কবে হয়? রবি শস্য রবি শস্য হবে কখন বপন করা হয়? রবি শস্য শীতকালে বপন করা হয়। শীতকালে কি বপন মানে শীতকালে লাগানো হয়, ঠিক আছে। পরিষ্কার খাঁটি বাংলা কথায় বললে শীতকালে গাছটাকে লাগানো হয়, ওকে, রবি শস্য বা বীজটাকে লাগানো হয়। এছাড়া যদি বলে এবং বপন তোলা হয় কবে? এটা হবে বসন্তকালে তোলা হয়, বসন্তকালে কাটা হয়, লিখে দিচ্ছি, ঠিক আছে, কাটা হয়। যদি বলে রবি শস্য গেল, এবার খারিফ শস্য। খারিফ শস্য খারিফ শস্য হচ্ছে বর্ষাকালে, বর্ষাকালে বপন করা হয় এবং শীতকালে কাটা হয়। ওকে। এছাড়া এখানে কোশ্চেন আছে রবি শস্যে কি কি ফসল, উদাহরণ যেমন যদি বলে আহ, সরিষা বা ডাল কোন শস্যের উদাহরণ বা রবি শস্যের উদাহরণ, ঠিক আছে। যদি বলে ধান, পাট, এগুলো কখন হয়? এটা খারিফ শস্যের উদাহরণ, ওকে। কিলোওয়াট ঘন্টা কিসের একক? শক্তি, ভরবেগ, বল, ক্ষমতা? কিলোওয়াট ঘন্টা কিসের একক? শক্তির একক, ভরবেগের একক, বলের একক, না ক্ষমতার একক? এটা শক্তির একক হবে কিলোওয়াট ঘন্টা, ঠিক আছে। এছাড়া বলের একক, বলের এককটা মনে রাখবে, খুবই 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 ইম্পর্টেন্ট। বলের একক এসআই, যেমন বলের এসআই একক হলো নিউটন এবং সিজিএস একক হলো টাইম। আর ভরবেগেরটা মনে রাখবে কেজি মিটার পার সেকেন্ড, ওকে। 34 নাম্বার কোশ্চেন, কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এবং এই কোশ্চেনটা খুবই ঘুরে ঘুরে আসে এবং প্রচুর পরিমাণে এটা ফেভারিট একটা কোশ্চেন ডাব্লিউবি, ঠিক আছে, পুলিশের যে এক্সাম গুলো হয়, খুবই ইম্পর্টেন্ট একটা এটা কোশ্চেন, মানে প্রত্যেকটা পেপারে কোনো না কোনো সময় কিন্তু দিয়েই থাকে। কর্কটক্রান্তি রেখা ভারতের বর্ণিত নিচে বর্ণিত কোন রাজ্য হবে? এটা পশ্চিমবঙ্গ হবে, উত্তরপ্রদেশ হবে, মিজোরাম হবে, না গুজরাট হবে? তো এটা রাইট হিসেবে উত্তরপ্রদেশ, ঠিক আছে, কি হবে? উত্তরপ্রদেশ। এবং আমাদের ভারতের 8টি রাজ্যের মধ্যে কিন্তু গেছে। ভারতের কয়টি রাজ্যের মধ্যে গেছে? 8টি রাজ্যে। তো এটা আমরা জানি গুজরাটের মধ্যে গেছে, ঠিক আছে, গুজরাট রাজ্য, তারপর রাজস্থান, ঠিক আছে, রাজস্থান রাজ্যের মধ্যে গেছে। আমি সংক্ষেপে লিখছি, ঠিক আছে, আমি মধ্যপ্রদেশ রাজ্যের মধ্যে গেছে, এমপি, ঠিক আছে। এবার ছত্তিশগড় রাজ্যের মধ্যে গেছে, ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে গেছে, এবং ওয়েস্ট বেঙ্গল আসলো। তারপর আসবে কে? ত্রিপুরা এবং মিজোরাম, ঠিক আছে। ত্রিপুরা, একটু ভালো করে এখানে কাটাকাটি হয়ে গেল, ত্রিপুরা এবং মিজো, MIZO, ঠিক আছে, সংক্ষেপে সব লিখলাম। তাহলে প্রথমে আমাদের আটটি, ঠিক আছে, 8টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে, সেটা হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড
ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। তাহলে কয়টি হলো? টোটাল 8টি। 8টি রাজ্যের মধ্যে গিয়ে গেছে। 35 নম্বর কোশ্চেন, অডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? অডোমিটার অতিক্রান্ত দূরত্ব, তেজস্ক্রিয়তা, এরোপ্লেনের গতিবেগ, বৈদ্যুতিক শক্তি। তো এটা হবে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, এটা অতিক্রান্ত দূরত্ব। অডোমিটার আমরা কোথায় দেখতে পাই? অডোমিটার তোমরা ভালোভাবে দেখতে পাবে যে আমাদের বিভিন্ন, যেমন বাইকে কিন্তু তোমরা যদি বাইক চালাও, ঠিক আছে, বাইক বা স্কুটি, তো বাইক বা স্কুটি তোমরা দেখবে একটা এইভাবে গোল বা ডিজিটাল, এখন মোটরাইজ মানে ডিজিটাল মিটার ব্যবহার করা হয়। তো ঠিক আছে, সেখানে 10, 20, 30, 40, 50, 60, 70, কেউ 80-তে চালায়, তাই না? তো সেখানে এই যে আসে মাপটা, সেই যন্ত্রটা কিসের সাহায্যে আসে? এই ওডোমিটারের সাহায্যে কিন্তু আসে, যে তুমি কত স্পিডে বা তোমরা কত স্পিডে মানে বাইকটা যাচ্ছে বা চালাচ্ছ। ঠিক আছে, এটাই হলো অতিক্রান্ত দূরত্ব, মানে 1 ঘন্টায় তোমরা কতটা কিমি তোমরা যাচ্ছ, এটাই ওডোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু মাপা হয়। ওকে। 36 নম্বর কোশ্চেন, ভিভিপ্যাট কিসের সাথে সম্পর্কিত? সাধারণ নির্বাচন, উগ্রপন্থী কার্যকলাপ, মহাকাশ বিজ্ঞান, মোবাইল পরিষেবা। এটা ভিভিপ্যাট আমরা জানি, এটা ভোটের সাধারণ নির্বাচনের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করি। ঠিক আছে, এছাড়া ভিভিপ্যাটের আমাদের অবশ্যই ফুল ফর্মটা মনে রাখতে হবে, VVPAT। ভিভিপ্যাটের যে সম্পূর্ণ নাম সেটা আমরা মনে রাখবো। সেটা ফুল ফর্ম হলো ভোটার, ভিতে ভোটার, VOTER, ভোটার ভেরিফিয়াবল, PERIFIABL, পেপার, অডিট, ট্রায়াল। আমার এখানে ডিস্টার্ব আছে বারবার এই জায়গাটা। TRAI, ঠিক আছে, ট্রায়াল। বড় হাতের হয়ে গেল নাকি? ঠিক আছে, ভোটার ভেরিফিয়াবল, পেপার, অডিট, ট্রায়াল। ঠিক আছে, এবং আমরা এই, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, তো অবশ্যই তোমরা এটা কিন্তু ফুল ফর্মটাও কিন্তু মনে রাখবে। 37 নম্বর কোশ্চেন কি বলছে? ভারতের মহিলাদের মধ্যে ভারতের মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? পিটি ঊষা, উষা সচদেব, অশ্বিনী নাচাপ্পা, কান্নাম মানেসর। ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? অলিম্পিক যদি পদক হয় সেটা হবে কর্ণম মালেশ্বরী। কি হবে? কর্ণম মালেশ্বরী ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতীয় মহিলাদের মধ্যে প্রথম অলিম্পিক পদক জেতেন। এবং কত সালে এটা হবে? 2000 সালে সিডনি অলিম্পিকে। সিডনি অলিম্পিকে। ঠিক আছে, এবং প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্রথম ভারতীয় মহিলা হিসাবে দুটি অলিম্পিক দুটি অলিম্পিক দুটি যে অলিম্পিক মেডেল বা পদক জেতেন PV সিন্ধু। আচ্ছা, আমি এটা কালারটা চেঞ্জ করি। ওকে, PV সিন্ধু, PV সিন্ধু। যদি বলে
অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয়, অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় যদি বলে সেটা হবে কে ডি যাদব। কে হবে? কে ডি যাদব। আর যদি বলে অলিম্পিকে স্বর্ণ পদক জয়ী প্রথম মহিলা, ঠিক আছে, এটা গোল্ড যদি বলি ফার্স্ট গোল্ড প্রথম, ঠিক আছে, স্বর্ণপদক জয়ী ভারতীয় হিসেবে যদি বলে এটা হবে অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা। ফতেপুর সিকরি কে প্রতিষ্ঠা করেছিলেন? ক্লাস কি স্লো হচ্ছে নাকি? তো ধীরে ধীরে ক্লাসটা করা হচ্ছে, তো আমি স্পিডে নিয়ে যাব এখন। ফতেপুর সিকরি কে প্রতিষ্ঠা করেছেন? আকবর, ঔরঙ্গজেব, না জাহাঙ্গীর, না হুমায়ুন? তো ফতেপুর সিকরি তৈরি করেছেন কিন্তু সম্রাট আকবর, ঠিক আছে। উত্তর প্রদেশে কিন্তু এটা অবস্থিত, কোথায়? ইউপিতে, ঠিক আছে, উত্তর প্রদেশে কিন্তু অবস্থিত। ফতেপুর সিকরিতে অবস্থিত। 39 নম্বর কোশ্চেন, কোন চলচ্চিত্র বা ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, ফিল্ম ফেয়ার 2019 বলছে, ঠিক আছে। এবার তো ফিল্ম ফেয়ার 2019 64তম শ্রেষ্ঠ চলচ্চিত্র, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, এটা হবে রাজি তখনকার, ঠিক আছে। 40 নম্বর কোশ্চেন কি বলছে, গিরিশ কার্নাড কিসের সাথে যুক্ত ছিলেন? গিরিশ কার্নাড কিসের সাথে যুক্ত ছিলেন? তো এটা রাইট অ্যান্সার কি হবে? বিজ্ঞান, নাটক, জাদুবিদ্যা, না খেলা? তো এটা হবে নাটক, খেলার সাথে, নাটকের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, ঠিক আছে, নাটক, গিরিশ কার্নাড। এবং গিরিশ কার্নাড এখানে এখানে তিনি হচ্ছে পদ্মশ্রী এবং পদ্মশ্রী এবং পদ্মভূষণ দুটো কিন্তু পুরস্কার পেয়েছেন, পদ্মশ্রী এবং পদ্মভূষণ দুটো কিন্তু অ্যাওয়ার্ডও পেয়েছেন। 41 নম্বর কোশ্চেন কি বলছে, যে দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? দেখো বিভিন্ন বুক এবং যে রাইটার মানে লেখক কে, সেগুলো কিন্তু পরীক্ষায় আসছে, বই এবং তার লেখক, ঠিক আছে, মানে বইটা কে লিখেছে সেগুলো কিন্তু আসছে। তো অবশ্যই তোমরা সেটা টপিকটা, এই টপিকটা কিন্তু রেডি করে রাখবে। তো দ্য ফিউচার অফ ইন্ডিয়া এটা কে লিখেছেন? বিমল জালান ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এছাড়া উম, এছাড়া আরো যেমন বই আছে সেগুলো তোমাদেরকে এই টপিকে যদি তোমরা খুঁজো, ইন্টারনেট শেষ করলেও তোমরা কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। মনসবদারি প্রথা কে প্রচলন করেছেন? শেরশাহ, শাহজাহান, জাহাঙ্গীর, না আকবর? মনসবদারি কথা, মনসব কথার অর্থ হলো পদমর্যাদা, ঠিক আছে। মনসব অর্থ, মনসব কথার অর্থ হলো পদমর্যাদা। মনসব কথার অর্থ কি? পদ মর্যাদা, ওকে। আর মনসব প্রথা কে বলে? সম্রাট আকবর, ঠিক আছে, সম্রাট আকবর কিন্তু মনসবদারি প্রথা চালু করেছিলেন। এবং শেরশাহ ভূমিকা অবশ্যই উল্লেখযোগ্য। শেরশাহ দাগ এবং হুলিয়া প্রথা বর্জন করেছে। এছাড়া ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা, শেরশাহ ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা চালু করেছিলেন। ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা, ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা কে চালু করেছিলেন? শেরশাহ। এছাড়া জিটি রোড বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে তৈরি করেছিলেন? এটাও হবে কিন্তু শেরশাহ, ওকে। শাহজাহানকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স, ঠিক আছে, শাহজাহানকে কি বলা হয়? প্রিন্স অফ বিল্ডার্স। ফল বা ফ্রুইট সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? স্পার্মোলজি, পোমোলজি, পেরোলজি, না অ্যানথোলজি? তো বিভিন্ন আহ, যে সংক্রান্ত বিদ্যা সেটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট।
তো এটা হবে হচ্ছে পোমোলজি, ঠিক আছে। পোমো পোমোলজি হলো ফল সংক্রান্ত বিদ্যা, বা পোমাম কালচার যদি বলে, পোমাম কালচারও হবে। এছাড়া ভিটিকালচার, যেটা হচ্ছে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ। বাণিজ্যিক আঙ্গুর চাষ, এটাকে কি বলে? ভিটিকালচার, ঠিক আছে। আচ্ছা, আমি পরে এই উত্তরগুলো লিখে দিচ্ছি, কিছু কিছু অপশন দিয়ে দিই, তারপর কালারটা চেঞ্জ করে লিখে দিচ্ছি। বাণিজ্যিক আঙ্গুর চাষ হচ্ছে, এটা ভিটিকালচার হবে। এছাড়া ফুল উৎপাদন, বাণিজ্যিক ফুল চাষ। তারপর বাণিজ্যিক রেশম চাষ। বাণিজ্যিক, এটা রেশম চাষ গেল। বাণিজ্যিক ভাবে মাছ চাষ। তো এগুলো আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। তো কালারটা চেঞ্জ করি, না হলে আবার ভালো দেখাবে না। তো বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষকে বলা হয় ভিটিকালচার, ঠিক আছে। কি কালচার? ভিটিকালচার। ফুল উৎপাদন, বাণিজ্যিকভাবে ফুল চাষ, সেটা হলো ফ্লোরিকালচার। রেশম চাষ হচ্ছে সেরিকালচার। আর মাছ মাছ চাষ হচ্ছে পিসিকালচার। তো এগুলা কিন্তু মনে রাখবে। নেক্সট, ভারতবর্ষে সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হলেন? পিনাকি চন্দ্র ঘোষ, বীরাপ্পা মৈলি, আন্না হাজারে, এম এন ভেঙ্কট চিলিয়া। তো এটা রাইট অ্যান্সার কি হবে? তো 44 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার হবে পিনাকি চন্দ্র ঘোষ। তো এটা কারেন্ট অ্যাফেয়ার্স, সেজন্য স্কিপ করলাম। নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? মাখন, দুধ, লেটুস না মাছ? তো এটা রাইট অ্যান্সার কি হবে? মাখনে কিন্তু তোমরা বেশি পরিমাণে ফ্যাট পাবে, এবং লিটুসে তোমরা কিন্তু বেশি পরিমাণে যে কি বলবো, ক্যালসিয়াম, ফসফরাস জাতীয় যে, মানে সবই তো ভিটামিন থাকে, সবকিছুই থাকে। তবে যেটা বেশি পরিমাণ, যেমন মিল্কে আমরা সুষম খাদ্য বলি না কেন? কারণ দুধের মধ্যে আমরা লোহা, মানে Fe ও ভিটামিন সি, এই দুটো আমরা পাই না। এই জন্য আমরা দুধকে সুষম খাদ্য বলি না। আর সবচেয়ে বেশি পরিমাণে এখানে প্রোটিনের কথা বলছে, তো এটা হবে মাছ ইজ দা রাইট অ্যান্সার। মাছে কিন্তু বেশি পরিমাণে আমরা প্রোটিন পাই। ওকে। 46 নম্বর কোশ্চেন, কে প্রথম ভারতের জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম নির্ধারণ করেছিলেন? ন্যাশনাল ইনকাম, দাদাভাই নওরোজি, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, সি সর্দার বল্লভভাই প্যাটেল, ভি কে আর ডি রাও। তো এটা রাইট অ্যান্সার কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে দাদাভাই নওরোজি। তো ইনকাম যখন হবে তখন কথা আসবে দাদাভাই নওরোজির কথা, ঠিক আছে। এবং আরেকটা কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট, যে প্রথম ভারতীয় হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন। প্রথম ভারতীয় হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন কিন্তু দাদাভাই নওরোজি, ঠিক আছে। স্মৃতি মন্ধানা কোন খেলার সাথে যুক্ত? তো এটা সবাই জানে, যদি যারা খেলা দেখে মোটামুটি। হ্যাঁ, তো এটা ক্রিকেট খেলার সাথে যুক্ত স্মৃতি মন্ধানা। 48 নম্বর কোশ্চেন, স্পঞ্জ কি? এটা জীবাশ্ম, ছত্রাক, জীবদেহ না উদ্ভিদ? স্পঞ্জ হলো এক ধরনের অ্যানিমেল বা জীবদেহ, ঠিক আছে। এটা রাইট অ্যান্সার হবে অ্যানিমেল বা জীবদেহ। 49 নম্বর কোশ্চেন, কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম, এটা তো দেখছো, এটা বলছিলাম, তো এটা চলেই এসছে। তো
সুষম খাদ্য বলা হয় না, কারণ ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি, লোহা ও ভিটামিন এ, ক্যালসিয়াম ও ভিটামিন সি, না লোহা ও ভিটামিন সি, মানে ভিটামিন সি। তো এটার অপশন হচ্ছে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। লোহা এবং ভিটামিন সি আমরা পাই না, সেই জন্য দুধকে আমরা সুষম খাদ্য বলি না। তো এটা থেকে এটার এখানে আর কোনো এক্সপ্লেনের দরকার মনে হবে না। তো নেক্সট কোশ্চেন বা সব লাস্ট নাম্বার কোশ্চেন আমরা চলে আসলাম। বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? গুজরাট, উড়িষ্যা, রাজস্থান না কর্ণাটক? তো বিভিন্ন রামসার সাইট, বিভিন্ন রাজ্যের যে রামসার সাইট সেগুলো তোমরা কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে। এছাড়া হচ্ছে অভয়ারণ্য, ঠিক আছে, এছাড়া টাইগার রিজার্ভ, সেগুলো কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সব কিছু কিন্তু এগুলো কভার করে রাখবে, এগুলা কিন্তু পরীক্ষায় দেয়। তো এটা লাস্ট কোশ্চেন। তো এটা লাস্ট কোশ্চেন অ্যান্সার কি হবে? কর্ণাটক হবে, ঠিক আছে, কর্ণাটকে কিন্তু বন্দিপুর অভয়ারণ্য দেখা যায়। তো এই ছিল আজকে লাস্ট কোশ্চেন। তো অবশ্যই তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, এবং অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করবে, এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো এই বলে আজকের ভিডিওটি শেষ করছি, ঠিক আছে। অবশ্যই কিন্তু লাইক করবে, এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো ক্লাস এটুকুই, পরের ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে, ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।